ইলেকশন কমিশনের এই আইনে কোথাও ইলেকশন কমিশনার বা সিইসি যারা ছিলেন তাদের জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই, কোনো বিষয় নেই যে একজন সিইসি বা একজন ইসি যদি কারচুপি নির্বাচন করে তাহলে তার বিচার কি হবে। আপনার দল প্রথম বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে, এখনও চাচ্ছে, আজকেও চেয়েছে। এখন এসে বিএনপি সেই বিষয়টাতে যুক্ত হলো, তারা 3 কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে মামলা করলো, তার বিরুদ্ধে ধরলো। এটা কি নির্বাচন কমিশন নিয়ে আপনাদের অবস্থানের একটা পাল্টা ব্যবস্থা? ইলেকশন কমিশনের যে কয়টা আইন এখন আছে বর্তমানে, আমি সবগুলো আইন ফটোকপি করে প্রিন্ট করে বাধাই করেছি, আমার কাছে আছে। আমি আজকে প্রশ্ন আসলে আসবে জানলে আমি নিয়ে আসতাম। ইলেকশন কমিশনের এই আইনে কোথাও ইলেকশন কমিশনার বা সিইসি যারা ছিলেন তাদের জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই, কোনো বিষয় নেই যে একজন সিইসি বা একজন ইসি যদি কারচুপি নির্বাচন করে তাহলে তার বিচার কি হবে, তার জবাবদিহিতা কোথায় থাকবে। আইনে ব্যবস্থা না থাকলে কিভাবে তাদের বিচার? আমি বলছি তো কোনো আইন এখন পর্যন্ত নাই। তা আমরা সেখানে বলছি যে ইলেকশন কমিশন যখন ইলেকশন একটা করে শেষ করার পরবর্তীতে ইলেকশন কমিশনারগণ সার্টিফিকেট দিবেন, সার্টিফিকেট দিয়ে বলবেন যে হ্যাঁ এই ইলেকশনটা জবাবদিহিতামূলক হয়েছে, ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। তো যদি সেটা না থাকে তাহলে এই ইলেকশন কমিশনকে আপনি লায়াবল করার কোনো সুযোগ নেই। এবং আমরা নতুন করে আইন সংশোধনের কথা বলেছি, তখন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আমরা এই বিষয়ে চিন্তাভাবনা করতেছি যে কীভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। এখন তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমি জানি না যে আজকে যে মামলাটা হয়েছে কোন মামলা হয়েছে। আমার ধারণা সম্ভবত এখানে প্রতারণার মামলা করা হয়েছে, দণ্ডবিধির 406/420 হয়তো এই মামলা করা হয়েছে এবং সেই মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট যে আইনগুলো রয়েছে তার মধ্যে সংস্কার করে, আমাদের প্রস্তাবনা ছিল সংস্কার করে এমন ক্লোজ নিয়ে আসা বা এমন ধারা নিয়ে আসা যার মাধ্যমে বর্তমানে ইলেকশন কমিশন যদি কারচুপির কোনো নির্বাচন করে থাকে তাহলে পরবর্তীতে যেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়। আপনাদের সংস্কার প্রস্তাবের কথা? হ্যাঁ, এখানে আমাদের যে মামলাটি হচ্ছে সেখানে অভিযোগটা হচ্ছে প্রহসনের নির্বাচন। হয়তো মামলার বিস্তারিত দেখলে আমরা আরো মামলার এজাহার দেখলে এটা বোঝা যাবে, বাট এজাহারের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারা, কোন ধারায় হয়েছে। আমার ধারণা করে বলছি যে 406/420 অফ পেনাল কোড এই ধারায় এবং সাথে আরও সংশ্লিষ্ট ধারা হতে পারে, তো এর বাহিরে হওয়ার কথা না, কোনো সুযোগ নেই। আর ইলেকশন কমিশনের সেই ধারায় কি শুধু নির্বাচন কমিশনাররা অভিযুক্ত হবেন নাকি পুরো প্রক্রিয়া যারা যুক্ত বাকিরাও? এখানে পুরো প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ আছে। যেমন আজকে আমি মামলা করলাম শুধু একজন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, যখন ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের সময় ওই ইলেকশন কমিশনে যে কয়জন ছিলেন, ইভেন ইলেকশন কমিশনে যারা সচিব ছিলেন, আপনি দেখেন যে গত 2-3টা ইলেকশনের সময় ইলেকশন কমিশনের সচিব, বিশেষ করে একজনের নাম আমি বলতেই হয়, হেলাল উদ্দিন সাহেব, যেভাবে দম্ভ ভরে এসে কারচুপি নির্বাচন করে তার বৈধতা দেওয়ার কথা মিডিয়ায় প্রকাশ করতেন, তো সেই সব ব্যক্তিকেও এই মামলায় নিয়ে আসা সম্ভব। যদি এজাহারের নাম নাও থাকে, তদন্তের মাধ্যমে যদি প্রকাশ পায় যে তিনি জড়িত ছিলেন, তাহলে শুধু তিনি না, সারা বাংলাদেশে যারা ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যদি তারা জড়িত হয়ে থাকেন, যারা প্রত্যেকটা জেলায় ইলেকশন কমিশনের দায়িত্বে ছিলেন, সকল ব্যক্তিকে এই মামলায় নিয়ে আসা সম্ভব।